সালাম আলাইকুম। আজকে আমাদের পাঠ্য বিষয় ব্যঞ্জন ধ্বনি সম্পর্কে। ব্যঞ্জন ধ্বনি কাকে বলে? ব্যঞ্জন ধ্বনি জানার আগে দুইটা জিনিস অবশ্যই জানতে হবে। প্রথমত বর্গীয় ধ্বনি। আমরা জানি যে ৫টি বর্গীয় ধ্বনি আছে। সেগুলো হলো ক, চ, ট, ত, ক, চ, ট, ত, প, ক বর্গীয়, চ বর্গীয়, ট বর্গীয়, ত বর্গীয়, প বর্গীয়। এই টোটাল ৫টা করে ৫ ৫ 25টা। এরপর জানতে হবে বাক প্রত্যঙ্গগুলো সম্পর্কে। দন্তমূল, দন্ত, মূর্ধন্য, ওষ্ঠ এই সবগুলোকেই খুব ভালোভাবে জানতে হবে। যদি না জেনে থাকো ১ নম্বর পর্বের ভিডিওগুলো দেখতে পারো। এই জন্যই এটাকে স্বরধ্বনি বলা হয়। কিন্তু ব্যঞ্জনধ্বনির ক্ষেত্রে সেটা স্বরতন্ত্রী কম্পিত হোক বা না হোক, মুখের কোথাও না কোথাও বাধা পাবেই, এটা ফিক্সড। আমরা স্বরধ্বনি পড়ার সময় দেখেছিলাম যে স্বরধ্বনি শুধুমাত্র স্বরতন্ত্রী কম্পনের মাধ্যমে উৎপন্ন হয় এবং মুখের কোথাও বাধা পায় না। তো সেই পয়েন্টটা মাথায় রেখে আমরা বলতে পারি যেসব ধ্বনি উচ্চারণের সময় ফুসফুসগত বায়ু মুখগহ্বর বা স্বরযন্ত্রের কোথাও না কোথাও বাধা পায় তাকে ব্যঞ্জনধ্বনি বলে। ব্যঞ্জনধ্বনি মোট ৩০টাই, কিন্তু ব্যঞ্জন বর্ণ ৩৯টি। এই ব্যঞ্জন ধ্বনি এবং ব্যঞ্জন বর্ণের মধ্যে পার্থক্য ৯টি। ব্যঞ্জন ধ্বনি বর্ণ হতে পারে, কিন্তু সব বর্ণই ব্যঞ্জন ধ্বনি হয় না। আমরা আস্তে আস্তে দেখব যে কোন বর্ণগুলো ব্যঞ্জন ধ্বনি হয় না এবং কোন বর্ণগুলো ব্যঞ্জন ধ্বনি হয়। তো মনে রাখতে হবে ব্যঞ্জন ধ্বনি মূলত বাধা পাওয়ার ব্যাপারটা। কোথাও বাধা পাবে, কোথাও সংকুচিত হবে, কোথাও বেশি করে বাতাস বের হবে। আমরা যেমন বিভিন্ন দ্রব্যবস্তুকে বিভিন্ন স্কেল মেপে থাকি, কখনো মিটার, কখনো কেজি, ঠিক একইভাবে ব্যঞ্জন ধ্বনিকেও ৫ ভাবে বিচার করা যায়। ৫ ভাবে বিচার মানেই হচ্ছে ৫ রকমে মাপা যায়। প্রথমেই উচ্চারণের স্থান, অর্থাৎ ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জিহ্বা, তালু, দাঁত, ঠোঁট কিংবা কণ্ঠস্বরের কোন অংশ ব্যবহৃত হচ্ছে তার ভিত্তিতে বিভক্তি করা হয়। এরপর আছে উচ্চারণের প্রকৃতি বা রীতি। ধ্বনি উচ্চারণের সময় বায়ুর প্রবাহে জিহ্বা, ওষ্ঠ, দাঁত ইত্যাদির সাথে কিভাবে বাধা বা সংস্পর্শ ঘটে তার ভিত্তিতে বিভক্তি। এরপর আছে ঘোষ আর অঘোষ। এই ঘোষ আর অঘোষকে আমরা একসাথে বলতে পারি কম্পিত হওয়া, অর্থাৎ কম্পনের ভিত্তিতে বিভাজন। ধ্বনি উচ্চারণের সময় কণ্ঠনালীর কম্পন, অর্থাৎ যেটাকে আমরা ভোকাল কর্ড বলি, অর্থাৎ স্বরতন্ত্রী বলে থাকি, সেইটা কতটুকু কম্পিত হয় বা কম্পিত হয় কি হয় না তার উপর ভিত্তিতে বিভাজন। ঘোষ আর অঘোষ। ঘোষ হলে কম্পন হয় আর অঘোষগুলো কম্পিত হয় না, এটা আমরা আগেও দেখেছি স্বরবর্ণের সময়। ৪ নাম্বার হচ্ছে বায়ুর প্রবাহ, অর্থাৎ এখানে অল্প প্রাণ এবং মহাপ্রাণ ধ্বনি রয়েছে। বায়ুর চাপটা কি কম নাকি বেশি, এর উপর ভিত্তি করে ব্যঞ্জন ধ্বনিকে ২ ভাগে ভাগ করা হয়, অল্প প্রাণ এবং মহাপ্রাণ। এরপর ৫ নাম্বার আছে কোমল তালুর অবস্থা। তো এর উপর ভিত্তি করে ব্যঞ্জন ধ্বনিকে ২ ভাগে ভাগ করা হয়, মৌখিক ব্যঞ্জন ধ্বনি এবং নাসিক্য ব্যঞ্জন ধ্বনি। একটা মুখ দিয়ে বের হয়, একটা নাকের সুরে বের হয়, অর্থাৎ নাক দিয়ে বাতাসটা বের হয় বেশিরভাগই। যাই হোক, প্রথম ৪টি বিভাজন আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রথমে দেখি ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ স্থান অনুযায়ী বিভাজন। এখানে ব্যঞ্জন বর্ণ দেখে ভয় পাওয়ার কারণ নেই, কেননা এখানে প্রত্যেকটা ধ্বনি এক একটা বর্ণই। এগুলো সহজে মনে রাখতে হলে ধারাবাহিকতা রক্ষা করতে হবে। যেমন কণ্ঠ, কণ্ঠনালীয়, তালব্য, মূর্ধন্য, দন্ত, দন্তমূলীয়, ওষ্ঠ। দেখো আমরা যে বর্গীয় ধ্বনি চিনি, ক থেকে একেবারে প পর্যন্ত, ক, চ, ট, ত, প, এই ৫টা বর্গীয় ধ্বনি সিরিয়ালভাবে রাখলে মুখস্থ করতে সুবিধা হয়। যেমন কণ্ঠ কারা, প্রথম ক বর্গীয় ধ্বনি যারা তারা সবাই কণ্ঠধ্বনি। এরপর কণ্ঠনালীয় আছে হ, তালব্য আছে চ বর্গীয় সবাই একটা বাদে। খেয়াল করে দেখো চ, ছ বর্গীয়, জ, ঝ, ইও হওয়ার কথা ছিল, কিন্তু ইওটা বাংলা ব্যঞ্জন ধ্বনির মধ্যে নেই, সেটা বাদ। আর এক্সট্রা একটা তালব্য স। কেন বলো তো? খেয়াল করে দেখো আমরা তালব্য স বলার সময় এটার পূর্বেই তালব্য শব্দটা বলে ফেলি, অর্থাৎ তালব্যের মধ্যে তালব্য স তো দিতেই হবে। এরপর সেম ভাবে মূর্ধন্য বর্ণগুলো হবে ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, কিন্তু মূর্ধন্য তো ব্যঞ্জন ধ্বনি নয়, এই জন্য মূর্ধন্য ধ্বনিগুলোর মধ্যে ব্যঞ্জন ধ্বনি হিসাবে মূর্ধন্য ন এর স্থান হয়নি। এছাড়াও রয়েছে ডয়বিন্দু র,
অ্যান্ড ঢয় বিন্দু র। তারপর আছে দন্ত। দন্ত থেকে বুঝতেইছি দন্ত নটা এখানে আসবে, তাই না? যেমন ত, থ, দ, ধ, দন্ত ন। কিন্তু দন্ত ন এইখানে উচ্চারণ হয় না, ও দন্ত মূলীয়তে উচ্চারণ হয়। এটা মাথায় রাখতে হবে, প্যাচ লাগানো যাবে না। ত, থ, দ, ধ পর্যন্তই শেষ। এবার আছে দন্তমূলীয়। দন্তমূলীয়তে দন্ত ন, র, ল, দন্ত স। খেয়াল করো, দন্ত ন আর দন্ত স দুইটাতেই দন্ত আছে, এই জন্য দন্তমূলীয় এভাবে। যদিও সেটা দন্ত বর্ণগুলোতে স্থান দেওয়া ভালো ছিল, বাট ওদের যে উচ্চারণের স্থান, তার জন্য ওটাকে দন্তের মধ্যে ফেলা হয় না, ওটাকে দন্তমূলীয়র মধ্যে ফেলা হয়। তবে মনে রাখবে কি হবে, নিরলস। আমরা যে বলি না, সে খুব নিরলস পরিশ্রম করছে, সেই নিরলস, নিরলস, এই নিরলস মনে থাকলে আমরা দন্তমূলীয় বর্ণগুলো মনে রাখতে পারবো। এরপর উষ্ঠ। উষ্ঠতে প বর্গীয় ধ্বনিগুলো প, ফ, ব, ভ, ম। এইখানে এই 7টা বিভাগ মনে রাখার সাথে সাথে বর্ণগুলোকে মনে রাখতে হবে। এছাড়াও দেখো, আমি লিখে দিয়েছি প্রত্যেকটা বিভাগের নিচে যে কণ্ঠক্ষেত্রে জিহ্বার পেছনের অংশ লাগবে তালুর সাথে, নরম তালুর সাথে। কণ্ঠনালীয় ক্ষেত্রে শুধুমাত্র বায়ু কণ্ঠনালী, অর্থাৎ কণ্ঠ দিয়েই শুধুমাত্র বের হবে। যেমন হ শুধুমাত্র কণ্ঠ দিয়ে বের হয়, কোথাও বাধা পায় না। এছাড়াও তালব্য। তালব্য ক্ষেত্রে আমরা জানি যে জিহ্বার অগ্রভাগ বা ডগাটা শক্ত তালুর সাথে লাগবে। মূর্ধন্যর ক্ষেত্রে জিহ্বার অগ্রভাগ বা ডগাটা মূর্ধার সাথে লাগবে। দন্তর ক্ষেত্রে জিহ্বার অগ্রভাগ বা ডগাটা দাঁতের সাথে লাগবে। খেয়াল করে দেখো, এই ভেতরের কথার সাথে কিন্তু নামের সুন্দর মিল আছে, অর্থাৎ নামকরণ কিন্তু সার্থক। যাই হোক, এরপর দন্তমূলীয়। এটার জিহ্বার অগ্রভাগটা দাঁতের গোড়ার সাথে লাগবে। দাঁতের গোড়ায় মানে তো দাঁতের মূল, তাই না? ওকে। এবার উষ্ঠ। উষ্ঠ মানে দুই ঠোঁট মিলিত হয়ে যে উচ্চারণটা হয়। খেয়াল করে দাও, প্রত্যেকটাই কিন্তু কোথাও না কোথাও বাধা পায়। যদিও কণ্ঠনালী মনে হয় যে আসলে কোথাও বাধা পাচ্ছে না, সরাসরি বের হচ্ছে, কিন্তু আসলে কণ্ঠনালী উচ্চারণ করার সময় যে বাতাসটা বের হয় ফুসফুস থেকে, সেটা কণ্ঠনালীর সংকীর্ণ পথে বাধা পায়। দেখো, যে বাতাসটা একটা বিশাল জায়গা দিয়ে যেতে পারবে, এখন সেই জায়গা যদি সংকীর্ণ হয়ে যায়, চিকন হয়ে যায়, তাহলে তো সেই বাতাসটা বাধায় পাবে, তাই না? তো তার ফলে যেটা উচ্চারণ হয় সেটাই কণ্ঠনালীয় ধ্বনি। এরপর উচ্চারণের প্রকৃতি বা রীতি অনুযায়ী ব্যঞ্জন ধ্বনিকে 7টি ভাগে ভাগ করা হয়। প্রথমে আমরা তিনটাকে একসাথে দেখব, স্পৃষ্ট, ঘৃষ্ট আর ঊষ্ম। তো এই তিনটাই ঘর্ষণের ব্যাপার, তবে ঘর্ষণটা হবে বাতাসের সঙ্গে বাক প্রত্যঙ্গের। এদের মধ্যে যে স্পৃষ্ট আর ঘৃষ্ট, এই দুইটাই বায়ুকে একেবারে রুদ্ধ বা বন্ধ করে ফেলবে, মুখের মধ্যে বন্ধ করে ফেলবে। এরপর যেটা স্পৃষ্ট, সেটা হঠাৎ করে বায়ুটা ছেড়ে দেবে, ফলে যে ধ্বনিগুলো উচ্চারিত হবে ওইগুলা স্পৃষ্ট ধ্বনি। অন্যদিকে যখন এই ছেড়ে দেওয়াটা বা বায়ুটা বের হওয়াটা একটু ধীর গতিতে হয়ে যাবে, তখন সেগুলো আর স্পৃষ্ট থাকে না, তখন হয়ে যায় ঘৃষ্ট। তবে এইখানে অনেকের মতামত একটু ভিন্ন আছে। অনেকে বলে যে এই যেহেতু দুইটাই রুদ্ধ হয়ে যায় এবং তারপরে বায়ুটা বের হয়, এই জন্য এই স্পৃষ্ট আর ঘৃষ্টকে একত্রে স্পৃষ্ট ব্যঞ্জনই বলে থাকে। তবে এই ধীর গতির জন্য এটাকে আলাদা করে দেওয়াটাই বেটার অপশন। আমরা তো বর্গীয় ধ্বনি চিনি, সেই বর্গীয় ধ্বনির মধ্যে 5 নাম্বার বর্ণটা বাদ দিয়ে যে 4টা করে ধ্বনি থাকে, ক, চ, ট, ত, প, এই 5টা বর্গীয় ধ্বনির মধ্যে শুধুমাত্র চ বর্গীয়টা বাদ দিয়ে যে 4টা বর্গীয় ধ্বনিটা থাকে, 4টা 4টা করে, 5 নাম্বার তো বাদই গেল, সেই 16টা মিলে স্পৃষ্ট ধ্বনি। আর ওই যে চ বর্গীয় ধ্বনি আমরা পেলাম 4টা, চ বর্গীয়, চ, ছ বর্গীয়, জ, ঝ, এই 4টা ঘৃষ্ট ধ্বনি। অন্যদিকে ঊষ্ম ব্যঞ্জনের ক্ষেত্রে সেটা একেবারে রুদ্ধ করে না, বরং দুইটা বাক্প্রত্যঙ্গ কাছাকাছি আসে এবং বায়ুর সাথে ঘর্ষণ সৃষ্টি হয়। এর ফলে যে ধ্বনিগুলো উৎপন্ন হয় তাদেরকে ঊষ্ম ব্যঞ্জন বলে। খেয়াল করো, এখানে ঊষ্ম মানে কি, সেটা গরম বোঝায়। আর ঘর্ষণের ফলে কি সেটা গরম হয় না? আমরা দুই হাতের তালু যখন হাতে ঘষি, তখন কি সেটা তাপ উৎপন্ন হয় না, গরম হয়ে যায় না? সো এখানে মনে রাখবো, ঊষ্ম মানে বাক প্রত্যঙ্গের সাথে বাতাসের ঘর্ষণ হওয়া। এরপর নাসিক্য ব্যঞ্জন। যেসব ধ্বনি উচ্চারণের সময় বাতাস মুখের ভেতর বাধা পেয়ে নাক ও মুখ উভয় দিক দিয়েই বের হয়, তাদেরকে নাসিক্য ব্যঞ্জন ধ্বনি বলে। যেমন ম, দন্ত ন, উঙ। এই তিনটাকে আমরা একটি শব্দের মাধ্যমে মনে রাখতে পারি, অর্থাৎ মনং
ম, ন ও ঙ, মনং। ওকে, এরপর পার্শ্বিক ব্যঞ্জন। যে ধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা সামনের দাঁতের গোড়াকে অর্থাৎ দন্তমূলকে স্পর্শ করে এবং বাতাস জিভের দুই পাশ দিয়ে বের হয়ে যায় তাকে পার্শ্বিক ব্যঞ্জন বলে। দেখো, পার্শ্বিক মানে কি? পাশ দিয়ে যাওয়া। তো এইখানে তো তাই হচ্ছে, জিভের দুই পাশ দিয়ে বাতাস বের হয়েই তো ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ হচ্ছে। এখানে একটি মাত্র ধ্বনি আছে, সেটা হলো ল। খেয়াল করো, আমি প্রথমে যেসব ধ্বনি না বলে যে ধ্বনি উচ্চারণের কথা বলেছিলাম, অর্থাৎ একটা যেহেতু, সো যে ধ্বনি উচ্চারণের সময়। এরপর কম্পিত ব্যঞ্জন। যে ধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা খুব দ্রুত বারবার দন্তমূলকে আঘাত করে বা কাঁপে তাকে কম্পিত ব্যঞ্জন বলে। বুঝতেই পারছো, কম্পিত ব্যঞ্জন মানে সেটা কম্পন হবে বারবার। এরকম ব্যঞ্জন আছে র, একটি। ওকে, ফাইন। এরপর তাড়িত ব্যঞ্জন। যেসব ধ্বনি উচ্চারণের সময় জিভের সামনের অংশ অর্থাৎ ডগা উল্টে মূর্ধায় টোকা দেওয়ার মতো করে মাত্র একবার ছুঁয়ে যায় তাকে তাড়িত ব্যঞ্জন বলে। এখান থেকে মনে রাখবা, তাড়িত মানে কি? তাড়া করা, মানে দৌড়ানো। তো এখানে জিহ্বাটা কি করছে? মূর্ধাকে একবার ছুঁয়েই দ্রুত বের হয়ে আসছে বা চলে আসছে, ছুটে যাচ্ছে। তো এই ধরনের ব্যঞ্জন ধ্বনিকে বলে তাড়িত ব্যঞ্জন। মনে রাখতে হলে অবশ্যই বুঝে বুঝে মিলিয়ে পড়তে হবে। এরকম কারা আছে? যেমন ডয় বিন্দু র, ঝয় বিন্দু র। এই যে টোটাল ৩০টা, এই ৩০টাই হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। আমি আগে বলছি যে ব্যঞ্জন ধ্বনিকে মাপা হচ্ছে মাপকাঠির মাধ্যমে, বিচার করা হচ্ছে। এই জন্য তো বলা হয় যে ব্যঞ্জন ধ্বনি বিচারের মাপকাঠি। সো এরকম আমরা দুইটা দেখলাম। এরপর আছে কম্পন মাত্রা অনুযায়ী ঘোষ ও অঘোষ ধ্বনি। তো এই দুই প্রকার ধ্বনিতে মূলত কম্পনটা বেশি হচ্ছে নাকি কম হচ্ছে, এটার উপর ভিত্তি করে বিভাজন করা হয়। আমরা পর্ব একে পড়েছিলাম স্বরযন্ত্র, এবং স্বরযন্ত্রর ভেতরে থাকে স্বরতন্ত্রী পর্দা। এই পর্দাটি যদি বেশি কাঁপে তাহলে ঘোষ ধ্বনি, এবং যদি কম কাঁপে তাহলে অঘোষ ধ্বনি। এবং এই কম কাঁপে বলতে এতটাই কম কাঁপে যে কাঁপে না বললেই চলে। অর্থাৎ বলতেই পারি যে স্বরতন্ত্রী কাঁপলে ঘোষ ধ্বনি আর না কাঁপলে অঘোষ ধ্বনি। বোঝা যাচ্ছে একটা পজিটিভ অর্থাৎ ঘোষ, একটা নেগেটিভ অর্থাৎ অঘোষ ধ্বনি। আমরা বর্গীয় ধ্বনি জানি, এবং এই বর্গীয় ধ্বনির ৩, ৪, ৫ নং ধ্বনিগুলো যারা আছে সবাই ঘোষ ধ্বনি, একেবারে শর্টকাটে। বর্গীয় ধ্বনি ছাড়াও এর সাথে আরও আছে র, ডয়বিন্দু র, ঢয়বিন্দু র, হ, ল। তাহলে মনে রাখবো কিভাবে? ৩, ৪, ৫, ৩ র হলো, ৩, ৪, ৫ মিলে ৩ র হলো। কিরকম? ৩ নাম্বার বর্গীয় ধ্বনি, ৪ নাম্বার ধ্বনি, ৫ নাম্বার ধ্বনি এবং ৩ র অর্থাৎ র, ডয়বিন্দু র, ঢয়বিন্দু র আর হ আর ল, এই ৫টা। আর এইখানে আছে টোটাল মিলে ১৮টা। এবার অঘোষ ধ্বনি। আমরা তো জানি যে ধ্বনিগুলো উচ্চারণের সময় স্বরতন্ত্রী কম্পিত হয় সেগুলোকে ঘোষ ধ্বনি, এবং যেগুলো কম্পিত হয় না বললেই চলে, অর্থাৎ হয়ই না, সেগুলো অঘোষ ধ্বনি। এরা কারা আছে? এরা বর্গীয় ধ্বনির ১ নাম্বার ধ্বনি এবং ২ নাম্বার ধ্বনিগুলা, যেমন ক, খ, চ, ছ, ট, ঠ, ত, থ, প, ফ ইত্যাদি। এর সাথে মানে এই বর্গীয় ধ্বনি ছাড়াও আছে তালব্য স অ্যান্ড দন্ত স। তো মনে রাখবো কিভাবে? ১ ও ২ নং শশা, অর্থাৎ বর্গীয় ধ্বনি ১ এবং বর্গীয় ধ্বনি ২, তালব্য স, দন্ত স। শেষ। এরপর আসি বায়ুর প্রবাহের উপর ভিত্তি করে অল্প প্রাণ এবং মহাপ্রাণ ধ্বনি। মনে রাখবে কিভাবে? দেখো, প্রাণ বলতে কি বোঝায়? এখানে বায়ুর প্রয়োজন হবেই। তো অল্প প্রাণ মানে অল্প বায়ু, এবং মহাপ্রাণ মানে বেশি বায়ু, বায়ু বা বাতাস। সো আমরা সংজ্ঞা এভাবে দিতে পারি যে যে সকল ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে অল্প পরিমাণ বাতাস নির্গত হয় তাকে অল্প প্রাণ, এবং যে সকল ধ্বনি উচ্চারণের সময় বাতাস বেশি নির্গত হয় তাকে মহাপ্রাণ ধ্বনি বলে। অল্প প্রাণ ধ্বনিগুলো হলো বর্গীয় ধ্বনির ১, ৩, ৫ নং ধ্বনিগুলো। এছাড়াও বর্গীয় ধ্বনির বাইরে রয়েছে র, ল, তালব্য স, দন্ত স এবং ডয়বিন্দু র। এছাড়াও মহাপ্রাণ ধ্বনিগুলোর মধ্যে রয়েছে বর্গীয় ধ্বনি ২ নাম্বার এবং ৪ নাম্বার ধ্বনিগুলা, এবং এর বাইরে রয়েছে হ এবং ঢয়বিন্দু র। আমরা শর্ট করে মনে রাখতে পারি অল্প প্রাণ ধ্বনিগুলো হলো বর্গীয় বীজরূপ ধ্বনিগুলা, আর মহাপ্রাণ ধ্বনিগুলো
বর্গীয় জোড় ধ্বনিগুলা, অর্থাৎ অল্প প্রাণ, অল্প বাতাস, বর্গীয় বিজোড় ধ্বনি, এবং র, ল, তালব্য শ, দন্ত স, ডয়বন্ত র। আর মহাপ্রাণ, বেশি বাতাস, জোড় সংখ্যা 2, 4 এবং হ ঢয়বিন্দু র। আমাদের আজকের লাস্ট টপিক, কমল তালুর অবস্থার উপর ভিত্তি করে বা নাসিক্য বিচারে দুই ধরনের, একটা নাসিক্য ধ্বনি, একটা মৌখিক ধ্বনি বা অনাসিক্য ধ্বনি। একটু খেয়াল করে দেখো, আমাদের যখন নাক বন্ধ হয় তখন মুখটা বেশি প্রসারিত হয়, আবার যখন নাক দিয়ে যখন ধ্বনি বের হয় তখন তুলনামূলকভাবে মুখের তালুটা একটু সংকুচিত হয়ে যায়। তো সেই ক্ষেত্রে যখন আমরা নাসিক্য ব্যঞ্জনকে বলবো তখন তালুটা একটু সংকুচিত হবে। অন্যদিকে যখন আমরা মৌখিক ব্যঞ্জন বা অনাসিক্য ব্যঞ্জনের কথা বলবো তখন কমল তালুটা প্রশস্ত হবে। সো এখান থেকে বলতে পারি যে নাসিক্য বা তালুর উপর ভিত্তি করে দুই ধরনের, একটা নাসিক্য আর একটা অনাসিক্য বা মৌখিক। এবং এই অনাসিক্য বা মৌখিক ধ্বনিগুলা হলো আমরা যে স্পৃষ্ট ব্যঞ্জন পড়েছিলাম প্রকৃতির বিচারে, সেই স্পৃষ্ট বা স্পর্শ ধ্বনিগুলো যে 20টা পড়েছিলাম, বর্গীয় ধ্বনির প্রথম 4টা করে করে 5টা বর্গীয় ধ্বনি, 4 5 20টা, এই 20টা ধ্বনি অনাসিক্য, অর্থাৎ তালু বেশি প্রশস্ত হয়। অন্যদিকে বাদ বাকি যে 10টা ব্যঞ্জন ধ্বনি আছে সেটা নাসিক্য ব্যঞ্জন হিসেবে উচ্চারিত হয়। শেষ করার আগে আমরা কিছু কনফিউশনের প্রশ্নকে ক্লিয়ার হই। আমরা তো জানি যে কোথাও কোথাও লেখা আছে উষ্ম ধ্বনি 4টি, তালব্য শ, দন্ত স, মূর্ধন্য ষ আর হ। এখন প্রশ্ন, আসলে সঠিক কোনটা? আমি যে 3টা বলছি এই 3টা নাকি সেই 4টা? 3টাই আসলে সঠিক। কারণ 4টির ক্ষেত্রে যে মূর্ধন্য ষটাকে ব্যবহার করা হয়, এইটার উচ্চারণটা অনেকটা তালব্য শ এর মতোই হয়, যার ফলে মূর্ধন্য ষকে বর্ণে লেখা হলেও ধ্বনির ক্ষেত্রে সেটাকে আর লেখা হয় না। সো 3টাই হচ্ছে সঠিক, তালব্য শ, দন্ত স আর হ। যেমন দেখো মানুষ, মনুষ্য, এই যে মানুষ আর মনুষ্যতে আমরা লিখতেছি মূর্ধন্য ষ কিন্তু উচ্চারণ করছি তালব্য শ এর মতো। সো এইখানে যেহেতু উচ্চারণ তালব্য শ এর মতোই হয়, এই জন্য আলাদা করে লেখা হয় না, তালব্য শটাই লেখা হয় ধ্বনির ক্ষেত্রে। আর বর্ণের ক্ষেত্রে 4টিই হবে। এরপর কনফিউশন হয় নাসিক্য ধ্বনি আসলে 3টা নাকি 5টা, অর্থাৎ ম দন্ত ন এবং ও নাকি ম দন্ত ন ও ইয়, তারপরে মূর্ধন্য ন, এই 5টা। আসলে এই নাসিক্য ধ্বনিও 3টা, আর এক্সট্রা যে ইয় আর মূর্ধন্য ন আসে, এই 2টা আসলে বর্ণে থাকলেও ধ্বনিতে লেখা হয় না। কেন বলতো? কারণ আমি একটা বর্ণকে আর একটা বর্ণ দিয়ে রিপ্লেস করতে পারছি। যেমন ধরো নদী, এখানে দন্ত ন ইউজ হয়েছে। আবার যদি বলি হরিণ, এখানে মূর্ধন্য ন ইউজ হয়েছে, কিন্তু আমরা যদিও লিখছি মূর্ধন্য ন, আমরা উচ্চারণ করছি দন্ত নয়ের মতোই। সো যেহেতু আমরা রিপ্লেস করতে পারছি, এই জন্য ধ্বনির ক্ষেত্রে মূর্ধন্যকে আর ব্যবহার করা হয় না। সো ধ্বনির মধ্যেই মূর্ধন্য নাই, এই জন্য মূর্ধন্য নয়ের পরিবর্তে আমরা দন্ত নকে ব্যবহার করে থাকি। এরকম ইয়োর পরিবর্তেও আমরা ভিন্ন ধ্বনি ইউজ করি, এই জন্য এটাকে আর ধ্বনিতে স্থান দেওয়া হয়নি। তাহলে উষ্ম ধ্বনি 3টি, নাসিক্য ধ্বনি 3টি। এছাড়াও কনফিউশন হয় উচ্চারণ স্থান অনুযায়ী যে বিভাজনটা, সেইখানে 5টা বিভাজন নাকি 7টা বিভাজন। অর্থাৎ 7টা বলতে এক্সট্রা যে কণ্ঠমূলীয় এবং দন্তমূলীয় আসে, এইটা অনেক অনেক বইয়ে লেখা নাই। আসলে এই 7টা বিভাজন সবচেয়ে সূক্ষ্ম এবং সবচেয়ে বেশি সঠিক। আর এই 5টা বিভাজনটা অনেকে লিখে থাকে অবশ্য, কিন্তু এটা তুলনামূলকভাবে বা উচ্চারণের স্থানগুলো একটু ভিন্ন রকমের হয়ে যায়। সো আমাদের 7টা বিভাজনটাই সঠিক, মানে আমি যে বিভাজনগুলো দেখিয়েছি। এরপর আরেকটি কনফিউশন তৈরি হয় 30টি ধ্বনি মেলানোর ক্ষেত্রে। অর্থাৎ তুমি যখন বইতে পড়ো দেখবা কোথাও কোথাও তুমি 2টা বিভাজনের মধ্যে, যেমন ধরো অল্প প্রাণ এবং মহাপ্রাণ, এই 2টা বিভাজন পড়তে গেলে অল্প প্রাণে যে কয়টি থাকবে এবং মহাপ্রাণে যে কয়টি ধ্বনি থাকবে, এই 2টা মিলে অবশ্যই অবশ্যই 30টি ধ্বনি হতে হবে, না হলে তোমাদের বিভাজন সঠিক হয়নি। তো এইরকমভাবে অন্যান্য বিভাজনের ক্ষেত্রেও যদি
সবগুলো প্রকার মিলে বা সবগুলো ভাগ মিলে যদি 30টি ব্যঞ্জন ধ্বনি না হয় তাহলে বুঝবে তোমার এই বিভাজনে ভুল আছে। তো আমি চেষ্টা করছি 30টি মিলিয়েই বলার জন্য। তো এখানে অনেক জায়গায় অনেক রকমভাবে এক্সট্রা এক্সট্রা ধ্বনি নিয়ে এসে করছে। তো চেষ্টা করবা আমি যেগুলো করছি এগুলো অনেক গবেষণা করে, চিন্তা করে, বিচার বিশ্লেষণ করে এগুলা করা হয়েছে একটা বই দেখে। তো এইটাই সঠিক ধরে লিখতে পারো, তাহলে কোনো কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ। এর পরেও যদি কোনো কিছু কনফিউশন মনে হয় এবং কোনো কিছু ভুল মনে হয়, তোমার কাছে তোমারটাই সঠিক মনে হয়, তাহলে কমেন্টে লিখতে পারো, আমাকে জানাতে পারো। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।